সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আশা করি। তোমাদের সাথে আজকে আরেকটি নতুন ক্লাস শুরু করছি। তোমাদের নবম শ্রেণীর চতুর্থ এক্সপেরিয়েন্স, এটার নাম হচ্ছে টোনস ইন স্টেটমেন্টস। এটা 48 পেজে তোমরা তোমাদের বইয়ে পাবা, টোনস ইন স্টেটমেন্টস। তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, যেগুলো তোমাদের বইয়ের পেছনে গ্লোসারি আকারেও দেয়া আছে, সেগুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। তো চলো আজকে আমরা সরাসরি ক্লাসটি শুরু করে দিই। তো আমরা আজকে কী করব? টোনস ইন স্টেটমেন্টস, এই চ্যাপ্টারটির ভোকাবুলারিগুলো আগে আমরা দেখে নিব। তো প্রথমেই আমাদের গ্লোসারিতে যেই শব্দটি আছে সেটি হচ্ছে মাস্টারপিস। তো মাস্টারপিস অর্থ কী? এটা যদি আমরা ইংরেজিতে প্রকাশ করি তাহলে হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়ার্ক। তাহলে বাংলা কি হতে পারে? বাংলায় হচ্ছে অমর কীর্তি। অর্থাৎ প্রত্যেক লেখক তার জীবনে একটি শ্রেষ্ঠ লেখা লেখে, এবং সেটা হতে পারে শ্রেষ্ঠ শিল্পকর্ম হতে পারে, লেখাও হতে পারে, প্রবন্ধ বা এসে হতে পারে, বই ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। তো সেটাই হচ্ছে কি অমর কীর্তি, যেটা তাকে অমর করে রাখে। তার যেই ওয়ার্কটি মানুষ পড়লে বা দেখলে তার কথা মনে পড়ে, তাকে খুব আনন্দ চিত্তে মানুষ মনে রাখে, সেরকম একটা কাজকে আমরা কি বলি? মাস্টারপিস। এর একটা ইংরেজি হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়ার্ক। তো এটা দিয়ে যদি আমরা একটি সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? রবীন্দ্রনাথ ট্যাগর গট নোবেল প্রাইজ ফর হিজ মাস্টারপিস গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর কীর্তি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এটা হচ্ছে কি আমাদের মাস্টারপিস দিয়ে একটি মেক সেন্টেন্স। তো আমরা যদি এটার বাংলা করি, ট্রান্সলেশন করি, তাহলে কি দাঁড়ায়? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান তার মাস্টারপিস গীতাঞ্জলির জন্য। তো এখানে আমরা মাস্টারপিস শব্দটি আমি এই জন্যই রেখেছি কারণ এটা আমরা অলরেডি শিখে গিয়েছি যে মাস্টারপিস অর্থ কি? অমর কীর্তি। তো আমরা এখানে অমর কীর্তিও লিখতে পারি, যে মাস্টারপিস অর্থ অমর কীর্তি, যেটা আমরা সবসময় মনে রাখি, সেটাই হচ্ছে মাস্টারপিস। তো আশা করি তোমরা এই শব্দটি বুঝতে পেরেছ। এরপরে আমরা যেই শব্দটি শিখব সেটি হচ্ছে ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি। তো ডেফিসিয়েন্সি বলতে কি বোঝায়? ডেফিসিয়েন্সি বলতে বোঝায় স্বল্পতা, কোনো কিছুর অভাব, কমে যাওয়া। তো এটার বাংলা হচ্ছে আমাদের স্বল্পতা বা ঘাটতি। স্বল্পতা বা ঘাটতি। তো এটার একটি ইংরেজি প্রতিশব্দ আমরা শিখে নেই, সেটি হচ্ছে ইনসাফিসিয়েন্সি। তোমরা আমার সাথে একটু বলো, ইনসাফিসিয়েন্সি। এটার অর্থ হচ্ছে স্বল্পতা অথবা ঘাটতি, এবং ইংরেজি প্রতিশব্দ ডেফিসিয়েন্সি, স্বল্পতা বা ঘাটতি। তো এটা দিয়ে যদি আমরা একটি মেক সেন্টেন্স করি তাহলে আমাদের কি হয়? দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস কজেস ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস। তাহলে ডেফিসিয়েন্সি মানে স্বল্পতা। তো এটার যদি আমরা বাংলা মিনিংটা দেখি, ভিটামিন ও মিনারেলের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়। এখানে ডিজিজ তোমরা জানো, ডিজিজ মানে রোগ, মিনারেল মানে আমরা মিনারেলও ইউজ করতে পারি, আবার এটা যদি আরও আমরা ভালো বাংলা বলতে চাই তাহলে হচ্ছে তোমার বিভিন্ন খনিজ। আমাদের শরীরে বিভিন্ন ধরনের খনিজ লাগে, যেমন আমাদের শরীরে আয়রন আছে, লোহা আছে, সেগুলোকে বোঝানো হচ্ছে। ভিটামিন, এটাও তোমরা জানো কিছু পুষ্টিগুণ খাবারের মধ্যে থাকে যেটা আমাদের শরীরে অবশ্যই লাগে। তাহলে ভিটামিন ও মিনারেলের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়। দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস কজেস ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস। তো এরপরে আমাদের যে শব্দটি আছে সেই শব্দটি হচ্ছে গাইডেন্স। গাইডেন্স মানে কি? যেমন আমরা এটা প্রায় কিন্তু তোমরাও ব্যবহার করো, আমরাও ব্যবহার করি, গাইড, তাই না? তাহলে গাইড অর্থ কি? গাইড অর্থ হচ্ছে পথ দেখানো। যদি আমরা ভার্ব ধরি তাহলে হচ্ছে পথ দেখানো, কাউকে কোনো কিছু নির্দেশ করা, নির্দেশ করে কাউকে কোনো কিছু দেখানো, সেটা হচ্ছে গাইড।
তো গাইড থেকে গাইডেন্স, এটা একটা নাউন, এটার বাংলা অর্থ হচ্ছে পথ নির্দেশ বা পথ প্রদর্শন। পথ নির্দেশ বা পথ প্রদর্শন, এটা হচ্ছে কি আমাদের গাইডেন্স শব্দটির বাংলা অর্থ। এর একটা ইংরেজি আমরা শিখে নেই, সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশন এটাও কি নির্দেশ, কোন একটা নির্দেশনা, পথ প্রদর্শন, কোন পথে যাবে সেটাই হচ্ছে আমাদের গাইডেন্স। এটা দিয়ে যদি আমরা একটি মেক সেন্টেন্স করি কি হবে? চিলড্রেন নিড দ্য গাইডেন্স অফ দেয়ার প্যারেন্টস টু প্রসপার ইন লাইফ। চিলড্রেন নিড শিশুদের প্রয়োজন, দ্য গাইডেন্স অফ দেয়ার প্যারেন্টস টু প্রসপার ইন লাইফ, তাদের জীবনে উন্নতি করার জন্য তাদের পিতামাতার বা অভিভাবকের পথ নির্দেশ লাগে, পথ প্রদর্শন লাগে। তাহলে এটা যদি আমরা বাংলা করি তাহলে কি হয়? সন্তানদের জীবনে উন্নতির জন্য তাদের পিতামাতার নির্দেশনা প্রয়োজন। সন্তানদের জীবনে উন্নতির জন্য তাদের পিতামাতার নির্দেশনা প্রয়োজন। তো আশা করি তোমরা এই শব্দটি মনে রাখবে। গাইডেন্স মানে পথ নির্দেশ বা পথ প্রদর্শন। তো এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে ইলিটারেট। আমরা সবাই কম বেশি জানি ইলিটারেট অর্থ কি। ইলিটারেট মানে আমরা অশিক্ষিত কথাটা আমরা ইউজ করব না, এই কথাটা একটু শুনলে কেমন যেন লাগে, আমরা একটু নেগেটিভ ফিল করি। তো আমরা অক্ষর জ্ঞানহীন বলতে পারি অথবা নিরক্ষর বলতে পারি। তাহলে এই শব্দটির অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে নিরক্ষর, অর্থাৎ যার মধ্যে অক্ষর জ্ঞান নেই তাকে আমরা কি বলি? ইলিটারেট। আর তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে লিটারেট, মানে যিনি লেখাপড়া করতে জানেন, অক্ষর জ্ঞান সম্পন্ন। তাহলে নিরক্ষর, ইলিটারেট, এটা একটা সিনোনিম। আমরা কি বলতে পারি? আনএবল টু রিড অর রাইট। এটার ইংলিশ মিনিং দাঁড়ায় আনএবল। তোমরা আনএবল বলবা না, এটার উচ্চারণ হবে আনএবল টু রিড অর রাইট। আনএবল টু রিড অর রাইট। তাহলে নিরক্ষর বলতে আমরা বোঝাচ্ছি ইলিটারেট, আনএবল টু রিড অর রাইট। এটার একটা মেক সেন্টেন্স আমরা দেখি। There are many illiterate people who are wiser than literates. Literate মানে যারা শিক্ষিত। তো এখানে বলেছে there are many illiterate people, অনেক অশিক্ষিত ব্যক্তিরা রয়েছেন যারা শিক্ষিত ব্যক্তিদের চাইতেও জ্ঞানী। তাহলে এটার আমাদের বাংলা ট্রান্সলেশনটা দেখে নেই। অনেক নিরক্ষর মানুষ আছে যারা শিক্ষিতদের চেয়ে জ্ঞানী। তাহলে অনেক নিরক্ষর, মেনি ইলিটারেট পিপল, অনেক নিরক্ষর মানুষ। লিটারেটস, লিটারেটস মানে শিক্ষিত। ওয়াইজার দেন লিটারেটস মানে শিক্ষিতদের চেয়ে জ্ঞানী। তাহলে এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। ওয়াইজার দেন একটা কম্পারেটিভ ডিগ্রি এখানে আমাদের ব্যবহার করা হয়েছে। তাহলে আশা করি তোমরা এই শব্দটি ইনশাল্লাহ মনে রাখতে পারবে। সেটা হচ্ছে কি ইলিটারেট মানে নিরক্ষর, এবং এটার ইংরেজি একটি অর্থ হচ্ছে আনএবল টু রিড অর রাইট, অর্থাৎ পড়তে এবং লিখতে অক্ষম। আনএবল টু রিড অর রাইট। ওকে, এরপরে নেক্সট আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে মাইজারলি। শব্দটি হচ্ছে মাইজারলি। তো মাইজারলি মানে কি? মাইজারলি মানে হচ্ছে মিতব্যয়ী বা কৃপণও বলে। কৃপণ বা মিতব্যয়ী অর্থাৎ যে খরচ কম করে। মাইজারলি শব্দটার অর্থ হচ্ছে, উচ্চারণ হচ্ছে মাইজারলি, এর বাংলা হচ্ছে কৃপণ। তো এটার আমরা একটা ইংরেজি অর্থ শিখে নেই, ক্লোজ ফিস্টেড। এটা যদি তুমি শাব্দিক অর্থ করো তাহলে ফিস্ট, এটা ক্লোজ করলে এই হলো ক্লোজ ফিস্টেড, কিন্তু আসলে এটা না, এটা দ্বারা বোঝাচ্ছে কৃপণ। ক্লোজ ফিস্টেড মানে কি? যেমন ধরো তুমি যদি আপন কাউকে কোনো কিছু দাও, খুব বেশি পরিমাণে দাও, ধরো তুমি কাউকে মুড়ি দিবা তোমার আপনজনকে, তুমি কিন্তু 2 হাত ভরে দিবে, কিন্তু আমরা যখন একজন ভিক্ষুক আসে আমরা কিন্তু 1 মুঠ পরিমাণ দেই। তার মানে কি এখানে আমাদের একটু কৃপণতা আছে। তাহলে সেটাই হচ্ছে কি মাইজারলি, কৃপণ, ক্লোজ ফিস্টেড। তো এই ইংরেজিটাও তোমরা মনে রাখবে অবশ্যই, যেটা আমাদের কাজে লাগবে। এটা দিয়ে যদি আমরা একটা বাক্য রচনা করি তাহলে কি হয়? পিপল ডু নট লাইক আ মাইজারলি পারসন। লোকজন একজন কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না। পিপল ডু নট লাইক আ মাইজারলি পারসন।
লোকজন একজন কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না। তো এটার অর্থ হচ্ছে মানুষ কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না। বাংলা অর্থটি আমি লিখে দিলাম, তোমরা এগুলো সবই খাতায় লিখে নিবে। মানুষ কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে এখানে আমাদের যে ওয়ার্ডটা আমরা শিখলাম সেটা হচ্ছে মাইজারলি, এ মাইজারলি পারসন। ওকে, ভেরি গুড। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে অ্যাকুয়েন্টেন্স। অ্যাকুয়েন্টেন্স অর্থ কি? অ্যাকুয়েন্টেন্স অর্থ হচ্ছে পরিচিতি। অ্যাকুয়েন্টেন্স অর্থ হচ্ছে পরিচিতি। তাহলে এটার আমরা একটা ইংরেজি শিখে নেই, সেটি হচ্ছে ফ্যামিলিয়ারিটি। ফ্যামিলিয়ারিটি, আমি আবার উচ্চারণ করছি, অ্যাকুয়েন্টেন্স। অ্যাকুয়েন্টেন্স, অ্যাকুয়েন্টেন্স, এটার বাংলা অর্থ হচ্ছে পরিচিতি এবং ইংরেজি আরেকটি প্রতিশব্দ হচ্ছে ফ্যামিলিয়ারিটি। ফ্যামিলিয়ারিটি, এখানে আমাদের 4টা সিলেবল আছে। ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারিটি। তা তোমরা আমার সাথে বলো, অ্যাকুয়েন্টেন্স অর্থ পরিচিতি, ইংরেজি একটি প্রতিশব্দ হচ্ছে ফ্যামিলিয়ারিটি। ভেরি গুড। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য রচনা করি তাহলে কি হবে? উই শুড মেনটেইন গুড অ্যাকুয়েন্টেন্স উইথ আওয়ার নেইবার্স। নেইবার্স মানে কি? প্রতিবেশী। নেইবার্স শব্দটির অর্থ হচ্ছে প্রতিবেশী। তাহলে ফ্যামিলিয়ারিটি, পরিচিতি, এটার ইংরেজি আমাদের একটি সেন্টেন্স হচ্ছে উই শুড মেনটেইন গুড অ্যাকুয়েন্টেন্স উইথ আওয়ার নেইবার্স। এটার বাংলা অর্থ করলে দাঁড়ায় আমাদের প্রতিবেশীদের সাথে ভালো পরিচিতি বজায় রাখা উচিত। আমাদের প্রতিবেশীদের সাথে ভালো পরিচিতি বজায় রাখা উচিত। তাহলে এখানে আমাদের মেনটেইন, মেনটেইন অর্থ হচ্ছে বজায় রাখা। উচিত, শুড অর্থটা আমাদের উচিত, এটার ইংরেজি, উচিতের ইংরেজি হচ্ছে শুড, আর প্রতিবেশীর ইংরেজি হচ্ছে নেইবার্স। নেইবার্সের বাংলা হচ্ছে প্রতিবেশী। তাহলে উই শুড মেনটেইন গুড অ্যাকুয়েন্টেন্স উইথ আওয়ার নেইবার্স। আমাদের প্রতিবেশীদের সাথে ভালো পরিচিতি বজায় রাখা উচিত। তাহলে অ্যাকুয়েন্টেন্স মানে পরিচিতি, ফ্যামিলিয়ারিটি। ভেরি গুড। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে হিউমিলিটি। তাহলে হিউমিলিটি বাংলা অর্থ কি দাঁড়ায়? নম্রতা বা ভদ্রতা। নম্রতাও বলতে পারো, ভদ্রতাও বলতে পারো, দুইটিই বলতে পারো। হিউমিলিটি। তাহলে হিউমিলিটির একটি সিনোনিম আমরা শিখে নেই, মডেস্টি। মডেস্টি, বিনয়ী, নম্রতা, ভদ্রতা, সেটা হচ্ছে আমাদের মডেস্টি। তো মডেস্টির একটি হিউমিলিটি দিয়ে আমরা একটি বাক্য রচনা করব, সেটি হচ্ছে ইন্ট্রোভার্টস ক্যানট ডু মেনি ওয়ার্কস ডিউ টু দেয়ার হিউমিলিটি। ইন্ট্রোভার্টস মানে কি? এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইন্ট্রোভার্টস এটার অর্থ কি? ইন্ট্রোভার্টস অর্থ হচ্ছে অন্তর্মুখী, যারা নিজেকে নিয়ে থাকে, যারা বাইরের সবার সাথে মেশে না, তারা একটু একা থাকতে পছন্দ করে, নিজেকে নিয়ে থাকতেই পছন্দ করে, তারা হচ্ছে ইন্ট্রোভার্টস। ক্যানট ডু মেনি ওয়ার্কস, তারা বেশি কাজ করতে পারে না, অনেক কাজ করতে পারে না। ডিউ টু মানে কারণে, ডিউ টু অর্থ হচ্ছে বিকজ দেয়ার হিউমিলিটি, বিকজ অফ দেয়ার হিউমিলিটি, তাদের ভদ্রতার জন্য, নম্রতার জন্য তারা অনেক কাজ করতে পারে না। তাহলে বাংলা করলে আমাদের কি দাঁড়ায়? অন্তর্মুখীরা। তাহলে ইন্ট্রোভার্টস অর্থ আমার অন্তর্মুখীরা, তাদের নম্রতার কারণে অনেক কাজ করতে পারে না। তাহলে এখানে আমরা হিউমিলিটি যে শব্দটা ব্যবহার করেছি সেটা বাংলা ট্রান্সলেশন এখানে ব্যবহার হয়েছে। অন্তর্মুখীরা তাদের নম্রতার কারণে অনেক কাজ করতে পারে না। ইন্ট্রোভার্টস ক্যানট ডু মেনি ওয়ার্কস ডিউ টু দেয়ার হিউমিলিটি। অন্তর্মুখীরা তাদের নম্রতার কারণে অনেক কাজ করতে পারে না। ওকে, এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে কনসিকুয়েন্সিয়াল। কনসিকুয়েন্সিয়াল এর অর্থ হচ্ছে ফলাফল স্বরূপ বা ফলস্বরূপ। ফলাফল স্বরূপ বা ফলস্বরূপ, এটি আমাদের একটি ইংরেজি আমরা শিখে নেই, ফলোয়িং অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট এটুক বললেও হয়, আবার যদি ফলোয়িং অ্যাজ এ রেজাল্ট এটা বলো তাহলেও হয়। আমরা এখানে মূলত এই বইয়ে আমাদের এই কনসিকুয়েন্সিয়াল এই শব্দটি যেভাবে ব্যবহার হয়েছে সেটা আসলে এটাই, ফলোয়িং অ্যাজ এ রেজাল্ট। তাহলে এই শব্দটি আমরা
এখন বাক্যে ব্যবহার করব, সেটি কি? আফটার কোভিড পিপল আর নাও সাফারিং ফ্রম কনসিকুয়েন্সিয়াল ম্যালাডিস। কোভিডের পরে মানুষজন এখন বিভিন্ন ধরনের কোভিড পরবর্তী রোগে ভুগছে। তাহলে এটার বাংলা আমরা করে নেই। কোভিডের ফলস্বরূপ মানুষ এখন রোগে ভুগছে। কোভিডের ফলস্বরূপ মানুষ এখন রোগে ভুগছে। তাহলে কনসিকুয়েন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে ফলস্বরূপ, এর ইংরেজি মিনিং হচ্ছে ফলোয়িং অ্যাজ এ রেজাল্ট। আফটার কোভিড পিপল আর নাও সাফারিং ফ্রম কনসিকুয়েন্সিয়াল ম্যালাডিস। কোভিডের ফলস্বরূপ মানুষ এখন রোগে ভুগছে, অর্থাৎ কোভিড পরবর্তীতে মানুষ বিভিন্ন ওই কোভিডের প্রভাবেই বিভিন্ন রোগে ভুগছে। তাহলে এর পরের ওয়ার্ডটিতে আমরা যাই, প্রসপ্যারিটি। প্রসপ্যারিটি তোমরা দেখতে পাচ্ছ অনেক বিল্ডিং, এগুলো কি উন্নয়নের একটা বিষয়, তাই না? এই জায়গাটা অনেক উন্নত, এরকম কিছু আমাদের শো করছে এই পিকচারটি। তাহলে এই পিকচার দেখে আমরা একটা আন্দাজ করতে পারি প্রসপ্যারিটি শব্দটির অর্থ কি হতে পারে। তাহলে এটা আমাদের হতে পারে কি? সমৃদ্ধি বা প্রাচুর্য, যেটাই বলো, সমৃদ্ধি বা প্রাচুর্য। এইখানটা যদি তোমরা দেখো তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে খুব উন্নয়ন হয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। তাহলে এটা কি? সমৃদ্ধি বা প্রাচুর্য। এর আমরা একটা সিনোনিম শিখে নেই, অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে প্রাচুর্য বা সমৃদ্ধি। অ্যাফ্লুয়েন্স প্রাচুর্য বা সমৃদ্ধি। তাহলে এটা দিয়ে আমরা একটা মেক সেন্টেন্স করি, এডুকেশন ইজ দ্য বেস্ট প্রসপ্যারিটি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রসপ্যারিটি দ্বারা অ্যাফ্লুয়েন্সকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রাচুর্য, এবং এটাই হচ্ছে পৃথিবীর, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় প্রাচুর্য। তাহলে আমরা বাংলা করলে কি দাঁড়ায়? শিক্ষাই পৃথিবীর শ্রেষ্ঠ সমৃদ্ধি। অর্থাৎ তোমার মধ্যে যদি এডুকেশন থাকে তাহলে এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। শিক্ষাই পৃথিবীর শ্রেষ্ঠ সমৃদ্ধি। প্রসপ্যারিটি সমৃদ্ধি বা প্রাচুর্য, অ্যাফ্লুয়েন্স। একটা মেক সেন্টেন্স হচ্ছে এডুকেশন ইজ দ্য বেস্ট প্রসপ্যারিটি ইন দ্য ওয়ার্ল্ড, যার বাংলা অর্থ দাঁড়ায় শিক্ষাই পৃথিবীর শ্রেষ্ঠ সমৃদ্ধি। এরপরে যে আমরা সেন্টেন্সটা ওয়ার্ডটা দেখব সেটি হচ্ছে ফরচুনেট। তাহলে ফরচুনেট অর্থ কি? সৌভাগ্যবান। ফরচুনেট অর্থ সৌভাগ্যবান। তো সৌভাগ্যবান তোমরা জানো, যারা ভাগ্যবান আমরা বলি হি ইজ ভেরি লাকি, সে খুবই ভাগ্যবান, সৌভাগ্যবান। তো এটার আমরা অলরেডি তোমরা জেনে গেছো যে এটার সিনোনিম কি হতে পারে, রাইট, লাকি। খুব পরিচিত আমাদের একটা শব্দ, তোমাদের মধ্যে হয়তো কারো নামও হতে পারে লাকি, তাই না? আমরা অনেক মেয়েদের নাম আমরা রাখি লাকি। তো লাকি মানে কি? সৌভাগ্যবান, ফরচুনেট। এর একটি মেক সেন্টেন্স আমরা দেখব, আই এম ফরচুনেট এনাফ টু বি এবল টু সার্ভ মাই প্যারেন্টস ডিউরিং দেয়ার নিডস। আই এম ফরচুনেট এনাফ টু বি এবল টু সার্ভ মাই প্যারেন্টস ডিউরিং দেয়ার নিডস। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি আমার পিতামাতার প্রয়োজনের সময় তাদেরকে আমি সেবা করতে পেরেছি। এটার সেন্টেন্সটার বাংলা অর্থ আমরা দেখি নেই, আমি সৌভাগ্যবান যে আমার পিতামাতার প্রয়োজনের সময় তাদের সেবা করতে পেরেছি। তাহলে এটা আমার হচ্ছে কি? ফরচুনেট এই শব্দটির একটি ইংরেজি ট্রান্সলেশন এবং সেটার মেক সেন্টেন্স। এরপরে আমরা যে সেন্টেন্সটি যাব সেটি হচ্ছে রেকমেন্ডেড। রেকমেন্ডেড অর্থ কি? রেকমেন্ডেড অর্থ হচ্ছে সুপারিশ করা, কাউকে কোনো কিছু ব্যাপারে সাজেস্ট করা, সুপারিশ করা। তাহলে এটা আমরা একটা ইংরেজি অর্থ জেনে নেই, সেটা হচ্ছে সাজেস্টেড অ্যাজ সুইটেবল। সাজেস্টেড অ্যাজ সুইটেবল মানে সুপারিশ করা। সুপারিশও হতে পারে, সুপারিশ করাও হতে পারে। সেটা যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি সুপারিশ করা, আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তাহলে সুপারিশ, এরকম অর্থ আমাদের নিবে। তো আমাদের মেক সেন্টেন্স হচ্ছে মাই টিচার রেকমেন্ডেড মি ফর মাই অ্যাডমিশন অ্যাব্রোড। আমার এটা বাংলা অর্থ হচ্ছে আমার শিক্ষক আমাকে বিদেশে ভর্তির জন্য সুপারিশ করেছিলেন। আমার শিক্ষক আমাকে বিদেশে ভর্তির জন্য সুপারিশ করেছিলেন। তাহলে সাজেস্টেড অ্যাজ সুইটেবল। তাহলে এই ছিল আজকে আমাদের ভোকাবুলারি। তা আমি শেষ করার সময় তোমাদেরকে এই ভোকাবুলারির উপরে একটি হোমওয়ার্ক দিতে চাই। হোমওয়ার্কটি হচ্ছে এই ভোকাবুলারিগুলোর উপরেই আমি তোমাদেরকে 12টি এমসিকিউ কোশ্চেন রেখেছি,
যেগুলো তোমরা পরবর্তী ক্লাসে দেখাবে। এখানে প্রথমে 2টি কোশ্চেন দেখতে পাচ্ছ, এখান থেকে কোনটা রাইট তোমরা সেই প্রশ্নটির পাশে উত্তরটি লিখে পরবর্তী ক্লাসে দেখাবে। এখান থেকে তোমরা সঠিক উত্তরগুলো চুজ করে খাতায় লিখে দেখাবে। আমি প্রতিটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা উত্তর লিখে পরবর্তী ক্লাসে অবশ্যই জমা দিবে। এই টোটাল 12টি প্রশ্ন সব এমসিকিউ টাইপের, এই ভোকাবুলারিগুলোর উপরেই, যেগুলো আমরা আজকে শিখলাম সেগুলোর উপরেই, যে তোমরা কেমন শিখলে সেটা যাচাই হয়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সম্মানিত ফ্যাসিলিটেটর যারা আপনারা আছেন, এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে লিখে দিয়েছি বাংলা অর্থ সহ। আপনারা বাচ্চাদেরকে এগুলোর উচ্চারণ এবং বাংলা অর্থ সবগুলো দেখিয়ে ভালোভাবে বুঝিয়ে দিবেন আশা করি। ওকে, আল্লাহ হাফেজ।